টিনটরেট যিশু থেকে দুর্গেশগড়ের গুপ্তধন, আবার রানী অরুন্ধতী থেকে শুরু করে সন্ন্যাসী রাজা, এই সমস্ত সিনেমাতেই ফুটে উঠেছে একটা সুন্দর রাজবাড়ি। আর সেই রাজবাড়ির আভিজাত্য ও সৌন্দর্য ওই সিনেমাগুলোতে একটা আলাদাই জৌলুস এনে দিয়েছে। তাই আমার মতো তোমাদের অনেকেরই হয়তো মনে হয়েছে, কোথায় এই রাজবাড়ি, ইস একবার যদি চাক্ষুষ দেখতে পেতাম এই রাজবাড়িটাকে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমাদের মুশকিল আসান ট্রাভেল উইথ সমী হাজির। তোমরা চিন্তাও করতে পারবে না তোমাদের বাড়ির কত কাছে আছে এই সুন্দর রাজপ্রাসাদ, এবং তোমরা যে কোনো উইকেন্ডে চাইলে কত সহজে ঘুরে আসতে পারো এই রাজবাড়ি থেকে। শুধু তাই নয়, এখানে থাকার খরচ কলকাতার কাছের অনেক দামি দামি রাজবাড়ির থেকে অনেকটাই কম। তার সাথে থাকছে 4 বেলা জমিয়ে খাওয়া দাওয়া, তাও আবার রাজকীয়ভাবে। ওয়েলকাম টু ঝাড়গ্রাম রাজবাড়ি। এই একটা ব্লগে থাকছে এখানে কিভাবে আসবে, এই রাজবাড়ি কি করে বুক করবে, এখানে থাকা এবং খাওয়ার অভিজ্ঞতাই বা কীরকম, যে প্রাইস পয়েন্ট এটা বুক করতে হবে সেই প্রাইসটা জাস্টিফাইড কিনা। তো চলো এবার তোমাদের নিয়ে যাই এই রাজবাড়ির অন্দরমহলে। আমরা ঝাড়গ্রাম গিয়েছিলাম ট্রেনে করে, তাই বেশ ভোর করে আমরা চন্দননগর থেকে যাত্রা শুরু করলাম। একটা লোকাল ট্রেন ধরে আমরা প্রথমে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, আর সেখান থেকে আমরা চলে গেলাম নিউ কমপ্লেক্সে, কারণ আমাদের ঝাড়গ্রাম যাওয়ার ট্রেন ইস্পাত এক্সপ্রেস ছাড়বে এই নিউ কমপ্লেক্স থেকেই। এই ইস্পাত এক্সপ্রেসে সমস্ত ডিটেলস ইনক্লুডিং টাইমিং অ্যান্ড ফেয়ার আমি দিয়ে দিলাম স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে। আমরা ঝাড়গ্রাম গিয়েছিলাম ট্রেনে করে, কারণ কলকাতা থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য সবথেকে ইজি অ্যান্ড ইকোনমিক অপশান হচ্ছে এটাই। এখানকার মেন আইকনিক জিনিস যেহেতু ঝাড়গ্রাম রাজবাড়ি, দেখো এরকম টাইপের আদলে একটা স্ট্রাকচার করা রয়েছে যেখানে লেখা রয়েছে ঝাড়গ্রাম। হ্যাঁ, আর এখানে একটা কথা বলে দিই, এই ট্রেনটা জেনারেলি 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়, আর কিন্তু তোমাকে বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে। আর তার জন্য চাইলে তুমি এই ওভারব্রিজ দিয়ে হেঁটে যেতে পারো, বা তোমার যদি পায়ের কোনো সমস্যা থাকে এখানে লিফটের ব্যবস্থা আছে, তুমি লিফট ইউজ করেও কিন্তু বেরোতে পারো। দেখো সব স্ট্যান্ড রয়েছে, গাড়ির স্ট্যান্ড, টোটোর স্ট্যান্ড। আমরা ওদিকে যাচ্ছি। আমরা আপাতত একটা টোটো করব, কারণ আমরা যেহেতু ঝাড়গ্রাম রাজবাড়ি যাব, তাই জন্য আমরা আপাতত টোটো করেই চলে যাব। টোটো বাবদ আমাদের 100 টাকা লাগলো। স্টেশন থেকে এই রাজবাড়ির দূরত্ব মোটামুটি 3 কিলোমিটারের মতো হলেও টোটো করে যেতে প্রায় 15 মিনিট মতো কিন্তু লেগেই যায়। চলো এসে গেছি আমরা রাজবাড়ির কাছে। এই যে রাজবাড়ির মেন গেট, সিংহদুয়ারও বলা যায়। কেমন লাগছে? বেশ এক্সাইটিং লাগছে। দেখেছি অনেকবার রাজবাড়িটা অনেক জায়গায়, বাট এবার এই যে এন্ট্রিতে একটা ওদের মেসেজ, কনফার্মেশন মেসেজ বা মেল কিছু দেখাতে হয়, কারণ সর্বসাধারণের জন্য এই গেট খোলা থাকে না সবসময়। এখানে বুকিং থাকলে তবেই একমাত্র ঢোকা যায়। এখন আপাতত রাজবাড়ির একদম সামনে এসে গেছি। জায়গাটা দেখো, এই হচ্ছে রাজবাড়ির এটা আরেকটা গেট। হ্যাঁ, এটা সেকেন্ড গেট পেরিয়ে
এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। আর চাইলে তোমরা কলকাতা থেকে এই ঝাড়গ্রাম আসতে পারো বাসেও, সময় লাগবে 4 ঘন্টা মতো, আর টিকিটের ভাড়া শুরু হয় 150 টাকা থেকে। বাস বুকিংয়ের লিঙ্ক আমি এই স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তবে ঝাড়গ্রাম আসার জন্যে সবথেকে কনভিনিয়েন্ট অপশান হচ্ছে বাই রোড, গাড়িতে বা বাইকে আসা। কলকাতা থেকে এই ঝাড়গ্রাম রাজবাড়ির দূরত্ব মোটামুটি 170 কিলোমিটার মতো। তাই তুমি গাড়িতে বা বাইকে এলে তোমার সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। কিন্তু এটা কেন সবথেকে বেশি কনভিনিয়েন্ট সেটা আর একটু বাদেই বলছি। এইটা মেজরলি এখানে রিসেপশন, আমাদের সমস্ত অফিসিয়াল পেপার ওয়ার্ক বা যা কিছু হওয়া সেটা এখানেই হবে। থ্যাংক ইউ। অরেঞ্জ জুস বেসিক্যালি, তো সেটা এখন খেয়ে নিজেদের একটু ঠান্ডা করছি। তো এই যে আমাদের ফর্ম্যালিটিস, রুম নেওয়ার জন্য যেগুলো দরকার, পরিচয়পত্র দেখানো অ্যান্ড অল, সেইগুলোই এখন চলছে। আর বাকি যে যে ডিটেলসগুলো এন্ট্রি করা দরকার সেইগুলো আমরা এবার যাচ্ছি আমাদের রুমের দিকে। একটা কথা বলতেই হবে যে আমার যে জিনিসটা খুব ভালো লাগলো, দেখো ঝাড়গ্রাম আসার বা একটাই তো ইউজফুল ট্রেন আছে, সেটা হচ্ছে ইস্পাত। এবার ইস্পাত আসে অনেক সকালের দিকে। এবার এখানে চেক ইন টাইম কিন্তু ছিল দুপুর 1টা, কিন্তু যেহেতু আমাদের আগে হয়ে গেছে আমরা রিকোয়েস্ট করেছিলাম, তো ওনারাও বলেছিলেন যদি ফাঁকা থাকে ব্যবস্থা করে দেবেন। এখন কটা বাজছে? 10টা। এখন বাজছে 10:15 মতো। যেহেতু ওনাদের ফাঁকা ছিল, ওনারা খুবই অ্যাকোমোডেটিভ। এই জিনিসটা আমার ভালো লাগলো যে ওনারা আমাদের কিন্তু রুমের ব্যবস্থা করে দিলেন, আমাদের ওয়েট করতে হলো না অনেকটা সময়। হ্যাঁ, এই হচ্ছে সুন্দর প্রবেশপথ রুমে যাওয়ার। আচ্ছা এটা ডাইনিং হল, বাট এটা আমরা তোমাদেরকে পরে দেখাবো। আসবো এখানে। আর এই জায়গাটা তো খুবই সুন্দর। চলো এবার ঝাড়গ্রাম রাজবাড়ির রুম ট্যুরটা হয়ে যাক। আমরা কোথায় আছি দেখো, এই যে জায়গাটা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ওখান দিয়ে এসেই এই হচ্ছে আমাদের রুম। এটার নাম হচ্ছে ক্লাসিক ভিন্টেজ। ওয়েলকাম টু দ্য ক্লাসিক ভিন্টেজ রুম। দেখো, রুমে ঢুকেই তোমার ফার্স্ট এই নজরটা পড়বে। রুমটা এক ঝটকায় তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের লুক। আর যেটা ফার্স্টেই চোখে পড়বে, দেখো পুরোনো দিনের রুম বলে এর ছাদটা কত ওপরে, কিন্তু তার সাথেও যেটা চোখে পড়ে যে মডার্নিটির সাথে ব্যবস্থা করে এরা কিন্তু এখানে ফল সিলিংয়ের ব্যবস্থাই করেছে। যাই হোক, ঘরে ঢুকেই তোমার এদিকে পড়বে একটা কাবার্ড, যেখানে তুমি জামা কাপড় রাখতে পারবে। আর তার উল্টো দিকেই ঠিক রয়েছে, মানে তার পাশেই রয়েছে কর্নার র্যাক একটা, তো সেখানে টুকটাক জিনিস রাখা যাবে। আর এই কাবার্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে বসার জায়গা, টেবিল চেয়ার, সব সুন্দর ফার্নিচার, একদম পুরোনো দিনের ফার্নিচার যেরকম সেই রকম। আর তার সাথে এখানে দুটো জলও দিয়ে দেওয়া আছে। আর তারপরেই এইখানে রয়েছে তোমার একটা কুইন সাইজ বেড, যার ওপর দেওয়া রয়েছে দুটো টাওয়েল আর একটা টয়লেট্রি কিটের জন্য একটা ব্যাগ। এটা আমি এই প্রথম কোনো রাজবাড়িতে এসে দেখলাম, এটা আমি আগে কোথাও পাইনি। এর মধ্যে দেওয়া রয়েছে ডেন্টাল কিট, কোম, তারপরে সোপ, তাছাড়াও বডি ওয়াশ, শ্যাম্পু সবই দেওয়া আছে। আচ্ছা, আর তারপরে দেখো এই পাশে এইখানে হচ্ছে ড্রেসিং টেবিল, তার সাথে টুল, এখানে আরও একটা ক্লাসিক্যাল ফার্নিচার, আর এখানে হচ্ছে টিভি সেট আপ। আর তার সাথে এখানে দেওয়া আছে কফি বানানোর সব ব্যবস্থা, যেখানে দেওয়া আছে কফি মেশিন, মাগ, চা, কফি এবং তার সাথে 1 প্যাকেট বিস্কুটও। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে মেঝেটা কিন্তু প্রপার মার্বেল। এটা কিন্তু কোনো রকমই মানে ওই কী বলবো ওয়ালপেপার ওই জাতীয় কিছু পাতা নয়, গালিচা আছে। আর এই পাশে হচ্ছে বাথরুম। বাথরুমটা রিলেটিভলি অনেকটা মডার্ন স্টাইলেই বানানো। এই হচ্ছে বাথরুমের ভেতরে সমস্ত অ্যামিনিটিসই আছে, ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে গিজার, শাওয়ার সবই আছে। তো এই হচ্ছে এই রুম ক্লাসিক ভিন্টেজ।
এখানে আমাদের খরচ পড়লো 4,300 টাকা প্লাস জিএসটি। তার মধ্যে থাকা আছে আর কালকের ব্রেকফাস্ট আছে। এগেন এটা আবার অফ সিজন রেট, এছাড়াও কিন্তু অন সিজন রেট আলাদা হয়। আমরা এখানে পৌঁছে ফ্রেশ হয়ে গেছি। এবার বলি এই রাজবাড়িটা তোমরা বুক করবে কি করে। এদের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.jhargrampalaceheritage.com। এটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর ডেসক্রিপশান বক্সেও এটা পেয়ে যাবে। আর এখানে বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার হলো এটা তোমরা ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবে। এখানে বুকিংয়ের জন্যে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা আর পরের দিন চেক আউট হচ্ছে সকাল 10টায়। এবার এই জন্যেই বলেছিলাম যে যদি এখানে আসতে চাও তাহলে গাড়ি করে আসা সবথেকে ভালো, কারণ ট্রেনগুলো এখানে ঢুকে যায় অনেক সকাল করে, কিন্তু গাড়ি করে এলে তুমি আসতে পারবে তোমার কনভিনিয়েন্ট টাইমে। এবার এখানে যে ডিফারেন্ট টাইপসের রুমগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। এই যে রুমটা দেখছো এই রুমটার নাম হচ্ছে প্রিমিয়াম ভিনটেজ। এর সবথেকে বড় ইউনিক বৈশিষ্ট্য হলো এরকম নকশা আঁকা সিলিং। এটাও ঝাড়গ্রাম রাজবাড়ির মেন বিল্ডিংয়ের মধ্যেই অবস্থিত। এখানে অফ সিজনের রেট হচ্ছে 5,100 টাকা আর পিক সিজনের রেট হচ্ছে 6,000 টাকা। তার মধ্যেও ওই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পরের দিনের ইনক্লুডেড। এরপর এইটা হচ্ছে একটা এক্সিকিউটিভ স্যুট। এর সবথেকে প্রধান বৈশিষ্ট্য হলো এখানে এরকম আলাদা ড্রয়িং এরিয়া আছে, যাতে আছে সোফা এবং একটা ডাইনিং টেবিল। আর এই রুমটাও আছে মেন বিল্ডিংয়ের মধ্যেই। এখানে অফ সিজনের ভাড়া হচ্ছে 5,700 টাকা আর পিক সিজনের ভাড়া হচ্ছে 7,000 টাকা। আর এগেন সেই ভাড়ার মধ্যে কিন্তু পরের দিনের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। তবে এই রাজবাড়িতে থাকার সবথেকে প্রিমিয়াম অপশান হচ্ছে এই রয়্যাল গেস্ট হাউস। এটা রাজবাড়ির সামনে একটা আলাদা বাংলো, এতে দুখানা রুম আছে। চাইলে এতে একসাথে 4 জন থেকে 6 জন অবধি থাকা যায়। এখানে অফ সিজনের ভাড়া হচ্ছে 14,000 টাকা আর পিক সিজনের ভাড়া হচ্ছে 16,000 টাকা টোটাল। আর এই ভাড়ার মধ্যে অন্য সমস্ত ক্ষেত্রের মতোই পরের দিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড। লক্ষ্য করে দেখো এখানে দুটো ধরনের রেটের কথা আমি বলেছি, একটা হচ্ছে অফ সিজন রেট আর একটা সিজন রেট। এখানে সিজন চলে অক্টোবর থেকে মার্চ অবধি আর অফ সিজন চলে এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি। তুমি কখন আসবে সেটা সম্পূর্ণ তোমার চয়েস। আর এই সমস্ত রুমগুলোর মধ্যে আমরা তো আছি যে ক্লাসিক ভিনটেজে, সেটা তো তোমরা আগেই দেখেছো। তাহলে এক ঝলকে একবার দেখে নাও এই রাজবাড়িতে ডিফারেন্ট টাইপসের রুম এবং তার ভাড়া কত পিক সিজনে এবং অফ সিজনে। এই রাজবাড়িতে কি করে আসবে, রুমই বা কীরকম, সবই তো দেখলে। এবার দেখা যাক এখানে খাবার রাজকীয়তা কতটা। তো চলো, ইটস টাইম ফর লাঞ্চ। এখানে খাওয়ার জন্য আলা কাটে এবং থালি দুরকম ব্যবস্থাই আছে। আমরা দুপুরে খাওয়ার জন্য মূলত থালি অর্ডার করেছি। আমি নিয়েছি রাজকীয় থালি, যেটার দাম পড়েছে 550 টাকা। আর আমি নিয়েছি জঙ্গলমহল থালি, এই যে এটার দাম পড়েছে 450 টাকা। রাজকীয় থালিতে আছে ভাত, লেবু, লঙ্কা, শুক্তো, ডাল, পটল সর্ষে টাইপের কিছু একটা, মাছ, চিকেন, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, আই হোপ এটা পান, আর ডালের সাথে খাওয়ার জন্য বেশ কিছু ভাজা ও অল্প করে স্যালাড। আর জঙ্গলমহল থালিতে দেখো এখানে আছে ভাত, ডাল, তারপর এটা হচ্ছে দেশি মুরগির দিয়ে একখানা বানানো কিছু প্রিপারেশান, এটাও মাছের একটা কিছু প্রিপারেশান, এটা একটা বিশেষ ধরনের ডাল যেটা জঙ্গলমহলের স্পেশালিটি, না এটা বিশেষ ধরনের চাটনি, সরি। আর দেওয়া আছে শাক। এবার এখানে একটা কথা বলে দিই যে এই দুটো থালি বাদেও কিন্তু এখানে আর একটা থালি পাওয়া যায়, সেটাকে বলে অথেন্টিক বাঙালি থালি, যার দাম পড়ে 650 টাকা। আর এই যে থালিগুলো আমরা খাচ্ছি এগুলোর দাম কত বা কী কী জিনিস এর মধ্যে থাকে সেটা দেওয়ার জন্যে আমি এইখানে মেনুটা দিয়ে দিলাম,
মেনু থেকে তোমরা দেখতে পাবে এখানে কি কি অপশান থাকে। এবার কিন্তু খাওয়া শুরু করতেই হবে, আর অপেক্ষা করতে পারছি না। স্টার্ট করলাম আমরা। চলো এবার খাওয়া শুরু করছি। আমি স্টার্ট করছি শুক্তো দিয়ে, তুমি নিশ্চয়ই শাক ভাজা আর ঘি। একদম। বেশ সুন্দর টেস্ট। একখানা এখানকার লোকাল যে টেস্টটা হয় না, তার একটা এফেক্ট হয়েছে। শুক্তোটাও বেশ সুন্দর। আচ্ছা, এই জঙ্গলমহল থালিতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে ভাতটা মোটা চালের। শাক আর শুক্তো খাওয়ার পরে এখন আপাতত আমরা ট্রাই করছি ডাল, বাট অনেস্টলি ডালের থেকে এর পরের আইটেমগুলো খাওয়ার ইন্টারেস্ট অনেক বেশি, তাই ডালটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এবার ট্রাই করছি পটলের আইটেমটা, দেখা যাক কেমন খেতে। প্রথমে দেখে বুঝতে পারিনি এটা অ্যাকচুয়ালি দই পটল, ভালো বানিয়েছে। আমরা দুজনেই এবার আমাদের রেসপেক্টিভ যে ফিশ কারিগুলো আছে সেগুলো ট্রাই করছি। তোমারটা বোধহয় একটা লোকাল কোনো ভুনা ফিশ টাইপের কিছু, এই ধরনের টাইপের কিছু খেয়ে দেখছি। সত্যি কথা বললে খেতে কিন্তু খুব ভালো লাগছে। এরকম নয় যে লোকাল বলে আমাদের স্বাদের পছন্দ হচ্ছে না। হালকা টমেটো সর্ষে ঝাল দিয়ে করা, তো বেশ সুন্দর খেতে লাগছে, একটু মাখো মাখো। তোমার মাছটা? আমার নর্মাল কালিয়া, মাছের কালিয়া যেটা হয়, একটা বেশ বড় সাইজের পেটি দিয়েছে এরা। আর আমার দুটো মাছ। হ্যাঁ, তোমার 2 পিস আছে। আমি শুরু করছি আমার নর্মাল চিকেন কারি যেটা আছে। লেগ পিস দিয়েছে, নরম সুন্দর তুলতুলে। আর তাই তুমি খুশি লেগ পিস দিয়েছে বলে? খুবই খুশি। ছাড়া আমার এই জঙ্গলমহল থালিতে এখানে দিয়েছে দেশি চিকেন, সেটা দেখে বোঝাও যাচ্ছে, কারণ দেশি চিকেনের এই জায়গাটা রিলেটিভলি অনেক সরু হয়। এবার দেশি চিকেনের কারিটা কেমন করেছে সেটা ভাতের ওপরে একটু নিয়ে দেখি। সহজ সাধারণ বেশ সুন্দর কারিটা, তেল মশলা কম এবং সেটা ভালো লাগলো আমার। খুব রিচ রান্না হলে খাওয়া যায় না। আর মাংসটা খুবই ভালো। আমি খাওয়া দাওয়া করলাম দুপুরবেলায়। লাস্ট আছে এই পানটা, যেটা শাল পাতায় মুড়িয়ে দিয়েছে। একটা কথা এখানে বলতেই হয়, অনেক রিভিউতে দেখেছি সবাই বলে যে এখানের খাওয়া দাওয়া নাকি ভালো নয়। কেন বলে আমি সত্যিই জানি না। যেরকম তোমাদের বললাম, একদম আপ টু দ্য মার্ক, একদম আপ টু দ্য মার্ক খাওয়া দাওয়া। আমি ডেফিনেটলি এটা বলবো না যে এক্সেপশনালি অসাধারণ কিছু। সমস্ত খাবার ভীষণ সুন্দর। একমাত্র মিডিয়াকর আইটেম হিসেবে আমার যেটা মনে হচ্ছে সেটা মাংসের ঝোলটা। সেটাও খারাপ না, খারাপ নয়, নরমাল, মানে বাড়িতে যেটা মাংসের ঝোল খাও সেরকম। যাই হোক, অনেক ভোরবেলা উঠে বেরিয়েছি, এখন আপাতত ভোর একটু 3টে উঠে রেস্ট নিই। এখানে আসা থাকা খাওয়া সব গল্পই তো হলো। চলো এবার এই পড়ন্ত বিকেলের আলোয় ঘুরে দেখি এই রাজবাড়িকে, আর তার সাথে জেনে নিই এই রাজবাড়ির ফ্যাসিনেটিং ইতিহাস। চারিদিকে সুন্দর বাগানে ঘেরা এই প্রপার্টিতে এই যে আমার পেছনে মূল বিল্ডিংটা দেখছো, এটাই এখানকার মূল রাজ প্যালেস। এইখানে নিচে প্রায় 14টার মতো ঘর এখন ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে, আর ওপরের যে পোর্শনটা আছে ওটা ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ, কারণ ওখানে রাজবাড়ির লোকেরা এখনও বসবাস করে। আর তারপর ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাতেও এখন এসে ট্যুরিস্টরা থাকতে পারে, আর আগেও এটা কিন্তু এনাদের গেস্ট হাউসই ছিল। মানে ইংরেজ আমলে এখানে যখন ব্রিটিশ অফিসাররা আসতো তারা এই বিল্ডিংটাতেই থাকতো। আর এটার সাথে সাথে ইংরেজ আমলের কথা যখন উঠলই, তো তখন চলো এই রাজবাড়ির ইতিহাসটা তোমাদের ছোট করে বলে দিই। এই রাজবাড়ির ইতিহাস প্রায় 400 বছর পুরনো। ইতিহাসের শুরু তখন থেকে যখন এই অঞ্চল মল্লভূম নামে পরিচিত ছিল, মানে বর্তমান বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম অঞ্চল। এবং এখানে রাজত্ব করতেন মাল রাজারা, যারা প্রায় মৌর্য বা গুপ্ত বংশের সময় থেকে এখানে রাজত্ব করতেন। এরপর এলো ষোড়শ শতাব্দীর শেষ দশক, যখন দিল্লির মসনদে বসলেন সম্রাট আকবর। আর দেশের পূর্বাংশে রাজত্ব বৃদ্ধির জন্য এই অঞ্চলকে তিনি অধিকার করার চেষ্টা করলেন। আর রাজা মান সিং, মানে যিনি রাজস্থানের আমেরের রাজা, তাকে তার রাজপুত সৈন্যর সঙ্গে এই অঞ্চলে পাঠালেন এই অঞ্চল দখল করার জন্য। মান সিং তাতে সফলও হলেন এবং তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংকে দায়িত্ব দিলেন এই অঞ্চলটিতে রাজত্ব করার জন্য। আর এই মাল রাজাদের পরাজিত করেছিলেন বলেই সর্বেশ্বর সিং তিনি মল্লদেব উপাধি নিয়ে এই অঞ্চলে রাজত্ব শুরু করেন এবং এখানে তৈরি করেন এক বিশাল দুর্গ। এবং তার উত্তরপুরুষরা বহু বছর ধরে
সেই দুর্গেতে থেকেই এই অঞ্চলে রাজত্ব করে। এরপর আসে 1799 খ্রিস্টাব্দ, মানে ইংরেজ আমল, যখন এখানকার তৎকালীন রাজা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ইংরেজদের বিরুদ্ধে হেরে যান এবং সাইন হয় মিদনাপুর ট্রিটি, যেখানে এই ঝাড়গ্রাম অঞ্চলকে একটা জমিদারিতে পরিণত করা হয় ইংরেজদের অধীনে। আর যে প্যালেসে এখন আমরা দাঁড়িয়ে আছি, সেই প্যালেস তৈরি করা শুরু হয় 1922 খ্রিস্টাব্দে রাজা নরসিংহ মল্লর আমলে এবং সেটি শেষ হয় 1931 খ্রিস্টাব্দে। সারা দিনের শেষে ধীরে ধীরে এই রাজবাড়িতে একটা সুন্দর সন্ধে নেমে আসছে, আর তাই আমরা এখানে আনিয়ে নিয়েছি চা। এই চাটাই এখন আমরা আয়েস করে বসে খাবো। এখানে চা প্রতি কাপের জন্য যদি এদের থেকে আনো তাহলে তোমার খরচ পড়ে 30 টাকা মতো। অনেক জায়গায় যাই এরকম আমরা বেড়াতে, যেখানে অনেকগুলো স্পট সারাদিন ধরে কভার করছি, লিটারালি দৌড়চ্ছি সবকটা স্পট কভার করার জন্যে। মাঝে মাঝে এরকম একটা জায়গাতেও যাওয়া দরকার যেখানে ইউ ক্যান রেস্ট অ্যান্ড রিল্যাক্স। যখন চা খেতে এলাম তখন দিনের আলো শেষ হয়ে এসেছে, আর এখন এখানে নেমে এসেছে পুরো সন্ধ্যের পরের অন্ধকার, দেখো। আর তার মধ্যে আমরা এখন যাচ্ছি এখানের আরতি দেখতে। দেখো সন্ধ্যের আলোয় এই জায়গাটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে এই রাজবাড়ির নিজস্ব যে মন্দির আছে, সেই মন্দিরেই সন্ধেবেলা আয়োজন করা হয় আরতির। এখানে প্রথমে শিব ঠাকুরের কাছে সন্ধ্যারতি করার পরে এখানে রাধা কৃষ্ণর মূর্তির কাছে সন্ধ্যারতি করা হয়, সেখানেই আমরা এখন যাচ্ছি। মন্দিরের আরতি শেষ, আর আজ পূর্ণিমা, তাই আকাশের চাঁদটাও দেখতে লাগছে অসাধারণ সুন্দর। দেখো একবার, ওই হচ্ছে আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ, তাই তা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর এবার দেখো রাতের আলোয় এই রাজবাড়িটা কত সুন্দর দেখতে লাগছে। দুপুরে ভরপেট লাঞ্চ করার পরে এখন আমাদের আর খিদে নেই, হ্যাঁ, তাই আমরা ডিনারে খুব অল্প কিছুই খাবো, কিন্তু সেটা খাওয়ার জন্যই এখন আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক ডাইনিং হলের দিকে। 9টা বাজছে, তাই আমরা আরও চলে এলাম যে খেয়ে নিই, আর দেরি করে লাভ নেই। তো এই এসে গেছে আমাদের ডিনার, মিক্স ভেজ আর রুটি। আমরা বলেই দিয়েছিলাম যে খুব লাইট করেই বানিয়ে দিতে, সেইভাবেই ওটা বানিয়ে দিয়েছে। চলো এবার খাওয়া যাক। হ্যাঁ, ঝোলটা পাতলা হলো, টেস্টটা ভালো করেছে। আমাদের ডিনার শেষ, আর ঝাড়গ্রাম রাজবাড়িতে একটা সুন্দর দিনের সমাপ্তি হচ্ছে এখানেই। অনেক সকাল থেকে আজকের দিনটা শুরু হয়েছে। চলো এবার আমরা রেস্ট নিতে যাব। সবাইকে গুড নাইট। গুড মর্নিং। ঝাড়গ্রামে আজ আমাদের দ্বিতীয় দিন, আর আজ সকালটা শুরু করলাম 1 কাপ সুন্দর চা দিয়ে। প্রায় সকাল 9টা বাজছে, আর আমরা এখন যাচ্ছি এদের এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অর্গানাইজ করা হয়েছে সেটার জন্য। ডাইনিং এরিয়া তো আগেও দেখেছো, খুবই সুন্দর করে সাজানো,
সেখানে এখন আমরা যাচ্ছি। মিতা পৌঁছে গেছে আগেই। খাবার 4টে ফুলকো লুচি, যার একটুখানি আমি ছিঁড়েছি। আর এটা দুটো কমপ্লিমেন্টারি। হ্যাঁ, দুটো লম্বা লম্বা বেগুন ভাজা, আলু চচ্চড়ি আর মিষ্টি। তো জমিয়ে এবার ব্রেকফাস্টটা হবে। এবার এই রাজবাড়ি স্টে সম্পর্কে তোমাদের একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিই। এই রাজবাড়িতে থাকা বেশ ভালো এবং খাওয়া দাওয়া তো খুবই ভালো। থাকাটা হয়তো আর একটু বেটার হতে পারতো, বাট ঠিক আছে, সেটা স্ট্যান্ডার্ড। মানে রুমগুলোর মধ্যে আরেকটু অ্যান্টিক ব্যাপার থাকলেও থাকতে ভালো হতো। তবে এইখানে যে প্রাইস পয়েন্টে তোমাকে থাকতে হবে, এই প্রাইস পয়েন্টে তুমি যদি ওভারঅল প্যাকেজ হিসেবে একটা হোলসাম রাজবাড়ি বা হেরিটেজে থাকার অভিজ্ঞতা খোঁজো, সেক্ষেত্রে কিন্তু ইটাচনা রাজবাড়ি তোমার একটু হলেও বেটার লাগতে পারে। এটা আমাদের মনে হচ্ছে। ইটাচনা রাজবাড়ির ব্লগটা যদি দেখে না থাকো, তাহলে এইখানে আই বাটন লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ইটাচনা রাজবাড়িতে অ্যাক্টিভিটি করার মতো অনেক কিছু আছে। ঝাড়গ্রামে এসে এই রাজবাড়িতে থাকার পাশাপাশি ঝাড়গ্রাম বেলপাহাড়ির যে ঘোরার জায়গাগুলো আছে, সেই স্পটগুলো তোমরা ঘুরে দেখতে পারো। বেশ ভালো লাগবে, বেশ কিছু অফবিট স্পটও রয়েছে তার মধ্যে। তবে সেটা নিয়ে আমরা একটা আলাদা ভ্লগ বানিয়েছি। আই বাটন লিঙ্কে আসছে সেই ভ্লগটা। সেই আই বাটন লিঙ্কের ভ্লগটা চেক করে দেখে নাও তোমরা এখানে এসে কী কী স্পট ঘুরে দেখবে। আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ির ব্লগ শেষ হচ্ছে এইখানে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, আর তার সাথে সাথে ব্লগ হিসাবে তোমরা এটাকে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তবে তোমরা যদি আরও অনেক রাজবাড়ি এবং হেরিটেজ স্টেজ সন্ধান চাও, তাহলে দেখতে পারো এই প্লেলিস্টটা। গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক অজানা জায়গা সন্ধানও পাবে, আর আরও অনেক উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান পাবে এই প্লেলিস্টে। আর ঝাড়গ্রাম সম্বন্ধে আরও জানতে দেখে নাও এই প্লেলিস্টটা। খুব শীঘ্রই একটা নতুন জায়গায় দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।